বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক অভাবনীয় এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে কোটি মানুষ। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, হাজারো জল্পনা আর অগণিত সরকারি কর্মচারীর দীর্ঘশ্বাসের অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে নবম পে স্কেল। আজ যখন প্রধান উপদেষ্টা খসড়া প্রস্তাবে নিজের স্বাক্ষরটি করলেন, তখন সেটি কেবল একটি কাগজের পাতায় সই ছিল না, বরং তা ছিল দেশের লক্ষ লক্ষ নিম্ন ও মধ্যবিত্ত সরকারি চাকুরিজীবীর ভাগ্য পরিবর্তনের এক অনন্য দলিল। গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝে অনেকেই আশঙ্কা করেছিলেন যে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে কি আদৌ এত বড় একটি আর্থিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। অনেকে বলছিলেন, দেশের কোষাগারে যে টানাপোড়েন চলছে তাতে পে স্কেল তো দূরের কথা, নিয়মিত বেতন দিতেই হিমশিম খেতে হবে সরকারকে। কিন্তু সব ধরনের নেতিবাচক গুঞ্জন আর আশঙ্কার দেয়াল গুড়িয়ে দিয়ে সরকার প্রমাণ করল তারা কেবল সংস্কারের কথা বলে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও তারা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন বেতন কাঠামো কেবল একটি প্রশাসনিক আদেশ নয়, এটি বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে চলার এক বলিষ্ঠ প্রয়াস। এই নতুন কাঠামোতে সবচেয়ে বড় চমকটি এসেছে বেতনের ভিত্তিমূলে। যারা প্রশাসনের একদম নিচের স্তরে থেকে দিন-রাত হাড়ভাঙা খাটুনি খাটেন, তাদের জন্য এবারের সিদ্ধান্তটি ছিল সবচাইতে বড় স্বস্তির খবর। আগে যেখানে সর্বনিম্ন মূল বেতন ছিল মাত্র ৮,০০০ টাকার কিছু বেশি, সেখানে নতুন কাঠামোতে তা এক লাফে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি। এই বিশাল ব্যবধানটি নির্দেশ করে যে সরকার বৈষম্য নিরসনে কতটা কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান বাজারে যেখানে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া, সেখানে ৮,০০০ টাকায় একটি পরিবার চালানো ছিল অলীক গল্পের মতো। এই নতুন বেতন বৃদ্ধি সেই অবাস্তব জীবনযাত্রা থেকে কর্মচারীদের কিছুটা হলেও মুক্তির স্বাদ দেবে। এটি কেবল অঙ্কের পরিবর্তন নয়, বরং এটি তাদের সামাজিক মর্যাদা এবং জীবনধারণের মৌলিক অধিকারের প্রতি একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। মাঝারি গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে সমানভাবে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মচারীরা, যারা মূলত প্রশাসনের মেরুদণ্ড হিসেবে কাজ করেন, তাদের বেতন কাঠামোতেও কয়েক হাজার টাকার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটানো হয়েছে। সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের অফিসগুলোতে যারা নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের এই আর্থিক মূল্যায়ন পুরো প্রশাসনিক ব্যবস্থায় এক নতুন প্রাণের সঞ্চার করবে। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার কিছুটা ভিন্ন। ওপরের গ্রেডগুলোতে মূল বেতন বৃদ্ধির শতকরা হার নিচের গ্রেডগুলোর তুলনায় কিছুটা কম রাখা হয়েছে, যা মূলত একটি সাম্যভিত্তিক সমাজ গঠনেরই বহিঃপ্রকাশ। কিন্তু বেতন বৃদ্ধির এই পুরো চিত্রটি কেবল মূল বেতনেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার মতো অতি প্রয়োজনীয় অনুষঙ্গগুলো। যেহেতু বাড়ি ভাড়া নির্ধারণ করা হয় মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে, তাই মূল বেতন বাড়ার সাথে সাথে কর্মচারীরা মাস শেষে হাতে যে টাকা পাবেন তার পরিমাণ হবে আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক। বিশেষ করে ঢাকা বা চট্টগ্রামের মতো ব্যয়বহুল শহরগুলোতে যারা ভাড়া বাসায় থাকেন, তাদের জন্য এটি হবে এক বিশাল আশীর্বাদ। আবার চিকিৎসা ভাতার ক্ষেত্রেও এসেছে আধুনিকায়ন। বর্তমান সময়ের চিকিৎসা খরচ মাথায় রেখে এই ভাতার পরিমাণ বাড়ানোর ফলে সরকারি কর্মচারীরা এখন তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি সাহসী পদক্ষেপ নিতে পারবেন। উৎসব ভাতা, যা বছরে দুবার চাকুরিজীবীদের পরিবারে আনন্দের বার্তা নিয়ে আসে, তাও এখন হবে আগের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি। এই সামগ্রিক পরিবর্তনগুলো কেবল একজন কর্মচারীর পকেটেই টাকা বাড়াবে না, বরং তাদের মনের ভেতর থেকে ঝেড়ে ফেলবে দীর্ঘদিনের পুঞ্জীভূত হতাশা। প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যখন এই খুশির জোয়ার বইবে, তখন তার ইতিবাচক প্রভাব পড়বে সরকারি সেবার মানেও। সাধারণ মানুষ যখন দপ্তরে যাবে, তখন তারা আরও বেশি হাসি খুশি এবং দায়িত্ববান কর্মকর্তা-কর্মচারীর দেখা পাবে বলে আশা করা যাচ্ছে। নবম পে স্কেল কেবল বর্তমানে চাহিদা মেটানোর কোনো সাময়িক সমাধান নয়, বরং এটি সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক অর্থনীতির চাকা সচল করার এক মহাপরিকল্পনা। এই নতুন কাঠামোর সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি হল বার্ষিক ইনক্রিমেন্ট পদ্ধতির আমূল সংস্কার। আগে ইনক্রিমেন্টের হার এবং পরিমাণ নিয়ে যে অস্পষ্টতা বা ধীর গতি ছিল, নতুন কাঠামোতে তাকে করা হয়েছে আরও গতিশীল এবং বিজ্ঞানসম্মত। এখন একজন কর্মচারী চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত বেতনের একটি সুনির্দিষ্ট এবং ধারাবাহিক অগ্রগতি দেখতে পাবেন। এর ফলে কেবল মাস শেষে বড় অঙ্কের বেতন পাওয়াই নয়, বরং চাকরির প্রতি বছর শেষে নিজের আর্থিক অবস্থার উন্নতি দেখে তাদের কাজে স্পৃহা বহুগুণ বেড়ে যাবে।
একজন সরকারি কর্মচারী যখন জানবেন যে তার মেধা ও শ্রমের সঠিক আর্থিক মূল্যায়ন প্রতি বছরই নিয়মমাফিক বাড়ছে, তখন তার মধ্যে ভূমিকের প্রবণতা কমে আসবে এবং পেশাদারিত্ব বৃদ্ধি পাবে। এটি প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নীরব বিপ্লব হিসেবে কাজ করবে। নতুন পে স্কেলের প্রভাব কেবল যারা বর্তমানে কর্মরত আছেন তাদের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং এর বিশাল একটি সুফল ভোগ করবেন অবসরপ্রাপ্ত এবং ভবিষ্যতে যারা অবসরে যাবেন সেই সব প্রবীণ নাগরিকরা। আমরা জানি পেনশন বা আনুতোষিক নির্ধারণ করা হয় মূল বেতনের ভিত্তিতে। যেহেতু নবম পে স্কেলে মূল বেতন প্রায় দ্বিগুণ বা তার কাছাকাছি বাড়ানো হয়েছে, সেহেতু নতুন এই কাঠামোর অধীনে যারা অবসরে যাবেন তাদের পেনশনের অঙ্ক হবে বর্তমানের তুলনায় অনেক বেশি সম্মানজনক। একজন মানুষ তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো রাষ্ট্রের সেবায় বিলিয়ে দেওয়ার পর শেষ বয়সে যেন আর্থিক সংকটে না পড়েন, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নবম পে স্কেল সেই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি বড় মাইলফলক। পেনশনের এই বর্ধিত সুবিধা বয়স্কদের স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে এক অনন্য ঢাল হিসেবে কাজ করবে। এর ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে যে অবসরকালীন দুশ্চিন্তা কাজ করত তা অনেকাংশেই লাঘব হবে। তারা এখন থেকে আরও বেশি নিশ্চিন্তে এবং সম্মানের সাথে তাদের অবসর জীবন অতিবাহিত করতে পারবেন। তবে এই বিশাল বেতন কাঠামো বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। সমালোচকদের অনেকেই বলছেন, যেখানে মুদ্রাস্ফীতি চরমে এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জ রয়েছে, সেখানে এত বড় আর্থিক বোঝা সরকার কিভাবে সামাল দেবে। কিন্তু এখানে একটি গভীর অর্থনৈতিক দর্শন কাজ করছে। সরকারি কর্মচারীদের হাতে যখন বেশি টাকা আসবে, তখন বাজারে তাদের ভোগ্যপণ্য কেনার ক্ষমতা বা ভোগ ব্যয় বাড়বে। এই বাড়তি চাহিদা দেশের ব্যবসা বাণিজ্যকে চাঙা করবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আয়ের পথ প্রশস্ত করবে এবং শেষ পর্যন্ত ভ্যাট ও করের মাধ্যমে সেই টাকা আবার সরকারের কোষাগারেই ফিরে আসবে। অর্থাৎ এই বেতন বৃদ্ধি কেবল একপাক্ষিক খরচ নয়, বরং এটি অর্থনীতির অভ্যন্তরে অর্থপ্রবাহ বৃদ্ধির একটি কার্যকর কৌশল। সরকার ইতোমধ্যেই আশ্বাস দিয়েছে যে অপ্রয়োজনীয় বিলাসিতা বর্জন, কঠোর বাজেট ব্যবস্থাপনা এবং রাজস্ব আহরণে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এই বাড়তি ব্যয়ের যোগান দেওয়া হবে। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দেশের অর্থনীতিকে নতুনভাবে সাজানোর একটি সাহসী পদক্ষেপ। নতুন এই পে স্কেলের ফলে গ্রামীণ এবং শহুরে অর্থনীতির মধ্যকার বৈষম্য কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে যারা মফস্বল বা গ্রামাঞ্চলে কর্মরত আছেন, তাদের জীবনযাত্রার ব্যয় শহরের তুলনায় অনেক কম। বর্ধিত মূল বেতন পাওয়ার ফলে এই বিশাল সংখ্যক কর্মচারী সঞ্চয় করার সুযোগ পাবেন, যা পরবর্তীতে দেশের বিনিয়োগ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ঢাকা বা চট্টগ্রামের মতো মেগাসিটিতে কর্মরত চাকরিজীবীরা, যারা এতদিন ঘর ভাড়া আর যাতায়াত খরচ মিটিয়ে মাস শেষে নিঃস্ব হয়ে পড়তেন, তারা এখন কিছুটা শ্বাস ফেলার জায়গা পাবেন। এই ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো দেশের প্রতিটি স্তরের মানুষের মনে এক ধরনের অর্থনৈতিক স্বস্তি ও আস্থার জন্ম দিচ্ছে। আজ খসড়ায় স্বাক্ষরের মধ্য দিয়ে যে প্রক্রিয়ার শুরু হল, তা আগামী দিনে বাংলাদেশকে একটি মধ্যমায়ের শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে সরকারি কর্মচারীদের অগ্রসৈনিক হিসাবে কাজ করতে উদ্বুদ্ধ করবে। নবম পে স্কেল কেবল একটি আর্থিক সুবিধা নয়, বরং এটি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর ভেতরে একটি মানসিক ও কাঠামোগত পরিবর্তনের ডাক। দীর্ঘদিনের জমানো ক্ষোভ, বৈষম্যের অভিযোগ আর অনিশ্চয়তার মেঘ সরিয়ে এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের সামনে একটি নতুন বার্তা পৌঁছে দিয়েছে। রাষ্ট্র তাদের শ্রমের মূল্যায়ন করতে জানে। যখন একজন কর্মচারী দেখেন যে তার জীবনযাত্রার বাস্তব সমস্যার সমাধানে সরকার সর্বোচ্চ আন্তরিকতা দেখাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তার কাজের প্রতি একাগ্রতা ও দায়বদ্ধতা কয়েক গুণ বেড়ে যায়। এই যে নতুন উদ্দীপনা, এটিই মূলত সেবার মানোন্নয়নের মূল চাবিকাঠি। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে কর্মচারীদের ন্যূনতম সচ্ছলতা নিশ্চিত করা জরুরি, আর নবম পে স্কেল সেই সচ্ছলতার পথকেই প্রশস্ত করেছে। এই নতুন বেতন কাঠামোর আরেকটি বৈপ্লবিক দিক হল সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করা। দীর্ঘ সময় ধরে একটি সাধারণ ধারণা প্রচলিত ছিল যে মেধা ও শ্রমের তুলনায় সরকারি চাকরির আর্থিক সুবিধা বেসরকারি খাতের চেয়ে অনেক কম। ফলে অনেক মেধাবী তরুণ দেশের বাইরে চলে যাচ্ছিলেন কিংবা বহুজাতিক কোম্পানিতে যোগ দিচ্ছিলেন। কিন্তু নবম পে স্কেলের অধীনে প্রারম্ভিক বেতন ২০,০০০ টাকা এবং অন্যান্য ভাতাদির সমন্বয়ে যে আকর্ষণীয় প্যাকেজ তৈরি হয়েছে, তা সরকারি চাকরিকে আবারও তরুণ প্রজন্মের কাছে এক নম্বর পছন্দ হিসাবে প্রতিষ্ঠিত করবে। নতুন নিয়োগপ্রাপ্তরা যখন শুরুতেই একটি সম্মানজনক বেতন পাবেন, তখন তারা পূর্ণ উদ্যমে রাষ্ট্রের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারবেন। এটি কেবল বেকারত্ব দূর করবে না, বরং মেধা পাচার রোধ করে দেশের মেধাকে দেশের কাজেই ব্যবহারের সুযোগ করে দেবে।
তবে মুদ্রার উল্টো পিঠও আমাদের মাথায় রাখতে হবে। বেতন বৃদ্ধির সাথে সাথে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আয়কর ব্যবস্থাপনা। বেতন বাড়লে করযোগ্য আয়ের আওতায় আসার সম্ভাবনা তৈরি হবে অনেকের। তবে বিশ্লেষকরা মনে করছেন, সরকার যদি করমুক্ত আয়ের সীমা বর্তমান মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পুনর্বিন্যাস করে, তবে কর্মচারীদের ওপর বাড়তি চাপের সৃষ্টি হবে না। এছাড়াও এই স্কেল বাস্তবায়নের শুরুতে কিছু টেকনিক্যাল বা প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। কয়েক লক্ষ কর্মচারীর বেতন নির্ধারণ, নতুন সফটওয়্যার আপডেট এবং হিসাবরক্ষণ অফিসের সমন্বয় করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। তবে এগুলো সাময়িক বাধা মাত্র। দীর্ঘমেয়াদে এই স্থিতিশীলতা পুরো প্রশাসনিক ব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী ও সুশৃঙ্খল করে তুলবে। পরিশেষে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি সাহসের পরিচয়। একটি রাজনৈতিক সরকার যা করতে অনেক সময় দ্বিধাবোধ করে, সেখানে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন এমন বড় সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছে যে তারা দেশের তৃণমূল মানুষের পালস বোঝে। আজ খসড়ায় স্বাক্ষরের মধ্য দিয়ে যে যাত্রা শুরু হলো, তা কেবল 1 ফেব্রুয়ারির ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি হয়ে উঠবে একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশের নতুন ভিত্তিপ্রস্তর। সরকারি অফিসের অলস সময় কাটানো কিংবা দুর্নীতির পুরনো সংস্কৃতি বিদায় করে একটি দক্ষ, গতিশীল এবং জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার পথে এটিই হবে প্রথম সোপান। এখন সময়ের দাবি হল, এই বর্ধিত সুবিধার বিনিময়ে সাধারণ মানুষ যেন সরকারি অফিস থেকে কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত সেবা পায়। নবম পে স্কেলের এই নতুন আলোয় আলোকিত হোক প্রতিটি কর্মচারীর ঘর, আর এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।